একই মানুষের মৃত্যুতে কেউ মিষ্টি বিলোচ্ছে আর কেউ অঝরে কাঁদছে। এমনটা কি আদৌ সম্ভব? ভাবুন তো, একজন মানুষের মৃত্যুতে কিভাবে দুই রকম রিয়াকশন হতে পারে। একদিকে রাস্তার মোড়ে মোড়ে উদ্দাম নাচ, বাজি ফাটছে আর মানুষ আনন্দে নাচছে, আর অন্যদিকে বুক চাপড়ে কান্না, কালো পতাকা আর হাহাকার। উল্লাস নাকি হাহাকার? মুক্তি নাকি সর্বনাশ? আগে হ্যাঁ, এরকমই ডাবল রিয়াকশন ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলী খামেনি মারা যাওয়ার পর দেখেছি আমরা। 28 ফেব্রুয়ারি 2026 ইসরায়েলি হামলায় নিহত হলেন ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলী খামেনি। কেউ বলছেন ইরানের মানুষ মুক্তি পেয়েছে, আবার তার মৃত্যুতে মা বাবাকে হারিয়ে ফেলার মতো কষ্ট হচ্ছে কারো। حضرت آیت الله العظما سید علی حسینی خامنه‌ای در راه سربلندی খোদ ইরানে যখন তার মৃত্যুতে উৎসব চলছে, তখন কয়েক হাজার কিলোমিটার দূরে এই ভারতেও তার জন্য বেরোলো শোক মিছিল। কারো চোখে তিনি হিরো, কারো চোখে ভিলেন। কিন্তু একই মানুষের দুটো রূপ কিভাবে হতে পারে? কে এই আয়াতোল্লাহ আলী খামেনি? একজন নায়ক নাকি একজন খলনায়ক? চলুন আজকের এই ভিডিওতে ইতিহাসের পাতা উল্টে সেই উত্তরটাই খুঁজে বের করি। সালটা 1918। প্রথম বিশ্বযুদ্ধের পর মিডল ইস্টে শুধু মানচিত্র বদলালো না, ভেঙে চুরমার হয়ে গেল একটা দীর্ঘস্থায়ী বিশ্বাস, খিলাফত। খিলাফত কি? খিলাফত এমন এক শাসন ব্যবস্থা যেখানে ঈশ্বরের নামের উপর দাঁড়িয়ে একজন মানুষের হাতেই কক্ষিগত থাকে রাষ্ট্রের সমস্ত ক্ষমতা। আর যার হাতেই ক্ষমতা থাকে তাকে বলা হয় খলিফা। তার কথাই শেষ কথা, তার বিধানই রাষ্ট্রের আইন, অর্থাৎ ধর্মই হলো আইন আর আইনই হলো ধর্ম। সে সময় পুরো মুসলিম বিশ্বের উপর এই একটাই শাসন ছিল। অটোমান সাম্রাজ্য ছিল মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় খিলাফত সাম্রাজ্য। প্রথম বিশ্বযুদ্ধের পর এই অটোমান সাম্রাজ্য ভেঙে গেল, রাতারাতি বদলে গেল মিডল ইস্টের মানচিত্র। অটোমান সাম্রাজ্য ভেঙে জন্ম নিল নতুন কয়েকটা দেশ: তুরস্ক, ইরাক, সিরিয়া, লেবানন, জর্ডান, প্যালেস্টাইন, সৌদি আরব। আর ওদিকে হাজার বছরের পুরনো পারস্য সাম্রাজ্য তখন নিজের ভেতর ফুঁসছে, যার নতুন নাম ইরান। ইরান তখন একটা নতুন স্বপ্ন দেখছে। ক্ষমতার মসনদে তখন শাহ মোহাম্মদ রেজা পাহলভি। তিনি স্বপ্ন দেখলেন এক নতুন ইরানের। কট্টরপন্থার শেকড় উপড়ে ফেলে দেশকে সাজাতে চাইলেন পাশ্চাত্যের আদলে। শুরু হলো হোয়াইট রেভলিউশন বা শ্বেত বিপ্লব। ইরানের রাস্তায় বোরখা আর হিজাব নিষিদ্ধ হয়ে গেল। মেয়েরা পেল শিক্ষা, চাকরি আর ভোটাধিকার। শিল্প, অর্থনীতি, আধুনিকতা সব মিলিয়ে গোটা মুসলিম বিশ্ব যখন স্থবির হয়ে আছে, ইরান তখন প্রবল বেগে দৌড়চ্ছে ভবিষ্যতের দিকে। আধুনিকতার এক ঝলমলে মোড়কে তখন গোটা মুসলিম বিশ্বকে নতুন পথ দেখাচ্ছে ইরান। কিন্তু এই ছবির পেছনে লুকিয়েছিল অন্য গল্প। হাজার বছর ধরে মানুষের মগজে গেঁথে থাকা একটা ধর্মীয় বিশ্বাস, একটা কট্টরপন্থী আবেগ। সেটাকে কি শুধু আইন করে জোর করে মুছে ফেলা যায়? শাহ ভেবেছিলেন তিনি আধুনিকতা দিয়ে মানুষের মন কিনছেন, কিন্তু তিনি বুঝতে পারেননি ধর্মের শিকড় উপড়ে ফেলতে গিয়ে আসলে মাটির নিচে একটা বারুদের স্তূপ তৈরি করছে। মানুষের চাপা ক্ষোভ আর ঈশ্বরের প্রতি অন্ধ আবেগ তখন অপেক্ষা করছে শুধু একটা স্ফুলিঙ্গের। আর ঠিক তখনই সেই সুযোগটার জন্যই সেই অন্ধকারে ধীরে ধীরে তৈরি হচ্ছিল একজন। বিলাসবহুল নাইট ক্লাব, ওয়েস্টার্ন পোশাক আর পাশ্চাত্যের অন্ধ অনুকরণ। শাহ মোহাম্মদ রেজা পাহলভি ভেবেছিলেন এই চকচকে আবরণ দিয়ে তিনি একটা নতুন ইরান তৈরি করছেন। কিন্তু আলো যত উজ্জ্বল হয়, তার নিচে জমা হওয়া অন্ধকারটাও তত গভীর হয়। একদিকে তখন মুষ্টিমেয় কিছু মানুষের হাতে দিন দিন জমতে লাগলো পাহাড় প্রমাণ সম্পদ, আর অন্যদিকে সাধারণ মানুষ দুবেলা খেতে পাচ্ছে না। আর তার উপর তখন ধর্মনিরপেক্ষতার নামে কট্টরপন্থীদের অত্যাচার করা হচ্ছে। এগুলোই মানুষের ভেতরে এক ভয়ঙ্কর অসন্তোষের জন্ম দিল, যে অসন্তোষ একদিন বারুদের মতো ফাটল। আর তার নাম হলো ইসলামিক বিপ্লব। এই বিপ্লবের মুখ ছিলেন একজন আয়াতোল্লাহ রুহুল্লাহ খোমেনি, একজন চরম জনপ্রিয় ধর্মীয় নেতা, যাকে এই শাহ দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল। শাহ ভেবেছিলেন নির্বাসনে পাঠালেই কণ্ঠরোধ করা যায়, কিন্তু তিনি বুঝতে পারেননি এই নির্বাসনই এক প্রলয়ের জন্ম দেবে। আর সেই প্রলয়ের নেতৃত্ব দিতে জন্ম নিয়েছে এক শিশু, নাম সৈয়দ আলী হোসেনি খোমেনি। ছোটবেলা থেকেই এই শিশুটির চারপাশটা ছিল একেবারেই অন্যরকম। তার বাবা ছিলেন একজন কট্টর মৌলভী। কোরআনের আয়াত, ধর্মীয় আলোচনা আর কঠোর ইসলামিক নিয়মের ঘেরাটোপেই ছিল তাঁর জীবন। তার ছোট্ট পৃথিবীর পুরোটাই ছিল ইসলামের আদর্শে মোড়া। আর তার বাড়ির বাইরের পৃথিবীটা, সেটা তখন অন্য গ্রহ। নাইট ক্লাব, সিনেমা, মডেলিং, গান বাজনা, ছোট ছোট পশ্চিমা পোশাক। ইরান তখন অন্ধের মতো ছুটছে ইউরোপের পেছনে। নাইট ক্লাবের নিয়ন আলো আর ওয়েস্টার্ন মিউজিকের কাছে রোজ একটু একটু করে হেরে যাচ্ছে ইরানের হাজার হাজার বছরের পুরনো সংস্কৃতি।
আর এই সবটা একটা বাচ্চা ছেলে নিজের চোখে দেখছিল। তার আত্মজীবনী সেল নাম্বার 14 এরকম এক অদ্ভুত স্মৃতির কথা লিখেছেন তিনি। তখন তার বয়স 4 বছর। পরনে ঢিলেঢালা ইরানি পোশাক, পায়ে পুরনো জুতো, আর হাতে ধর্মীয় বই। মন্তব্যের পথে হাঁটা সেই বাচ্চা ছেলেটাকে দেখে হাসাহাসি করত আধুনিক সমাজের সভ্য ছেলেমেয়েরা। সেই হাসি, সেই মশকরা হয়তো সেদিনই একটা ভয়ঙ্কর আক্রোশের প্রথম বীজ বুনেছিল। অপমান। আগে হ্যাঁ, এই অপমানই তার ভেতরে জেলে দিয়েছিল এক অদ্ভুত জেল। 1950-এর দশক, মাশহাদের একটি ইসলামিক স্কুলের একটা অনুষ্ঠানে সেদিন কোরআন পাঠ করল এই ছেলেটি। তার কণ্ঠ সেদিন উপস্থিত সবাইকে হতবাক করে দিয়েছিল। আর ঠিক সেই মুহূর্তেই ওই ছোট্ট ছেলেটা নিজের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিয়ে ফেলে। মাত্র 11 বছর বয়সে খামেনি বেছে নেয় মৌলবীর জীবন। জাস্ট একবার ভাবুন, 11 বছরের একটা ছেলে যখন তার সমবয়সীরা মাঠে খেলছে, সে তখন মৌলবীদের মতো পোশাক পরছে, তাদের মতো গম্ভীর গলায় কথা বলছে। স্বাভাবিকভাবেই তাকে নিয়ে আরও বেশি হাসি ঠাট্টা শুরু হলো। কিন্তু তারা জানতো না, এই বিদ্রূপ আসলে একটা পাথরকে ঘষে ঘষে তলোয়ার বানাচ্ছে। প্রতিটা হাসি, প্রতিটা মশকরা খামেনির মনের ভেতর ইউরোপীয় সংস্কৃতির প্রতি ঘৃণাকে আরও বিষাক্ত করে তুলল। আর সে মনে করতে শুরু করলো সেই একমাত্র রক্ষাকর্তা, তাকেই ইসলামকে বাঁচাতে হবে। আর তারপর যখন রুহুল্লাহ খোমেনির ডাকে সেই ইসলামিক বিপ্লব শুরু হলো, তখন তিনি চুপচাপ বসে না থেকে এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। তবে কোনো সাধারণ বিক্ষোভকারী হিসেবে নয়, খোমেনির সবচেয়ে বিশ্বস্ত ছায়া হিসেবে, যে ছায়া ভবিষ্যতে একদিন গ্রাস করে নিল গোটা ইরানকে। খোমেনির সুযোগ্য শিষ্য হিসেবে সামনে থেকে এই বিপ্লবের নেতৃত্ব দিলেন তিনি। কিন্তু এটা কি শুধুই ধর্মরক্ষার লড়াই ছিল, নাকি এর পেছনে লুকিয়েছিল ক্ষমতার চরম আকাঙ্ক্ষা? ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য তখন পশ্চিম আকাশে ডুবতে বসেছে। অন্যদিকে দুনিয়াটা দুই ভাগ হয়ে যাচ্ছে, একদিকে রাশিয়া আর অন্যদিকে আমেরিকা। আর এই ডামাডোলের মাঝখানেই মধ্যপ্রাচ্যের বুকে নিঃশব্দে ফনা তুলছিল আর একটা শক্তি, আয়াতোল্লাহ রুহুল্লাহ খোমেনি। তিনি স্বপ্ন দেখছিলেন তাদের হারানো অতীতকে ফিরিয়ে আনা। তিনি চাইছিলেন সেই ইসলামিক শাসন আবারও কায়েম হোক। কিন্তু এই বিপদ আঁচ করতে পেরেছিলেন শাহ মোহাম্মদ রেজা পেহলভি। তাই তিনি খোমেনিকে ছুঁড়ে ফেলেছিলেন নির্বাসনে। ভেবেছিলেন মাটি থেকে উপড়ে ফেললেই বোধহয় শেকর মরে যাবে। কিন্তু এখানেই তিনি সবচেয়ে বড় ভুলটা করেছিলেন। খোমেনি দেশের বাইরে ছিলেন ঠিকই, কিন্তু তার কণ্ঠস্বর আটকে রাখা যায়নি। শাহের সরকার খোমেনির ভাষণ নিষিদ্ধ করল, কিন্তু রাতের অন্ধকারে গোপনে হাতে হাতে ঘুরতে লাগলো ক্যাসেট আর সিডি। ইরানের শিরায় শিরায় বইতে শুরু করলো একটা গোপন আগুন। খোমেনির নিষিদ্ধ ভাষণের ক্যাসেট আর সিডি রাতের অন্ধকারে হাত বদল হতে লাগলো। নিষিদ্ধ শব্দগুলো পৌঁছে যেতে লাগলো ঘরে ঘরে। মানুষের মনে ধীরে ধীরে ডানা মেলতে শুরু করলো ইসলামিক বিপ্লবের স্বপ্ন। আর সেই স্বপ্নগুলো এসে পৌঁছলো 24 বছরের এক যুবকের কানে, সাইয়েদ আলী খামেনি। খোমেনির এই ভাষণগুলো তার ভেতরে আগুন জ্বেলে দিল। সে বিশ্বাস করতে শুরু করলো শাহ আসলে স্রেফ আমেরিকার হাতের পুতুল, একজন দালাল। আর এই দালাল সরকারকে উৎখাত করাই তার জীবনের একমাত্র লক্ষ্য। সাল 1963 ইরানে শুরু হলো এক ভয়ঙ্কর গণ অভ্যুত্থান। ইরানের পবিত্র শহর কমে জ্বলে উঠল বিদ্রোহের আগুন। আর সেই আগুন নেভাতে শাহ লেলিয়ে দিলেন তার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, সাভাক, শাহের সিক্রেট পুলিশ। সাভাক কোনো সাধারণ পুলিশ বাহিনী ছিল না, এরা ছিল সাক্ষাৎ জমদূত। শুধু আন্দোলন থামানো নয়, এদের কাজ ছিল আন্দোলনকারীদের অস্তিত্ব মুছে ফেলা। রাতের অন্ধকারে লোক গায়েব হয়ে যেতে লাগলো। জেলের ভেতর থেকে ভেসে এলো শুধু হাড় হিম করা চিৎকার, খুন, গুম আর অকথ্য অত্যাচার। কিন্তু এই পাশবিক অত্যাচার কি বিদ্রোহ থামাতে পারল? না, বরং রক্ত দেখে মানুষের ভেতরের আগুন আরও জ্বলে উঠল। আর ঠিক এই সময় বিদেশে বসে যখন খোমেনি বিপ্লবের নীল নকশা তৈরি করছেন, তখন দেশের ভেতরের সেই নকশায় রং ভরছিলেন এক যুবক, সৈয়দ আলী হোসেনি খামেনি। খোমেনির সবচেয়ে গোপন, সবচেয়ে বিপজ্জনক বার্তাগুলো বহন করার দায়িত্ব পড়ল তার কাঁধেই। খোমেনির নির্দেশে মাযহাবের উলেমাদের কাছে একটা গোপন মেসেজ নিয়ে গেলেন তিনি। আর তারপর মাযহাবে ফেটে পড়ল গণ আন্দোলন। মাযহাবের পর বীরজান্দ, শহরের পর শহরে খোমেনির আগুন ছড়িয়ে দিতে লাগলেন খামেনি। কিন্তু নজর এড়াতে পারলেন না। সাভাকের নজর এসে পড়ল তাঁর ওপর। শুরু হলো ছেলের অন্ধকার জীবন। একবার নয়, বারবার শাহের বিরোধিতা করার অপরাধে বারবার জেলে যেতে হলো খামেনিকে। আর সেই জেলের ভেতরে তাকে বেধড়ক লাঠিচার্জ করা হলো, তার নখ উপড়ে ফেলা হলো, পা দুটোকে সিলিংয়ের সঙ্গে বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাখা হলো। দিনের পর দিন, রাতের পর রাত এই নারকীয় অত্যাচার সহ্য করলেন তিনি। শাহের পুলিশ ভেবেছিল এই যন্ত্রণায় খামেনি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, কিন্তু তারা ভুল ভেবেছিল। প্রতিটা আঘাত, প্রতিটা ক্ষত খামেনিকে আরও পাথরের মতো শক্ত করে তুলল। আর এইভাবেই রক্ত আর অপমানের পথ পেরিয়ে একজন সাধারণ মৌলবী থেকে ইরানি জনতার চোখে হয়ে উঠলেন এক অবিসংবাদিত নেতা, এক লৌহ মানব। একজন সাধারণ মৌলবী থেকে একজন অত্যাচারিত কয়েদি থেকে সৈয়দ আলী হোসেনি খামেনি ধীরে ধীরে হয়ে উঠলেন ইরানি জনতার হিরো। তিনি হয়ে উঠলেন একজন নায়ক। নায়ক, হ্যাঁ, তখন অন্তত তাকে একজন নায়ক হিসেবেই দেখছিল ইরানের সাধারণ মানুষ।
কিন্তু নায়ক কি কখনো খলনায়ক হয়? যে মানুষটা একদিন স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে নায়ক হলো, সেই বা পাল্টে গেল কিভাবে? ক্ষমতার স্বাদ কি মানুষের ভেতরের রূপটা চিরকালের মতো বদলে দেয়? এর উত্তরটা লুকিয়ে আছে এর পরের অধ্যায়। সাল 1971। বিদ্রোহের আগুন তখন আর শুধু কোম বা মাসাদের অলিতে গলিতে আটকে নেই, সেটা ততদিনে দাবানল হয়ে ছড়িয়ে পড়েছে গোটা ইরান জুড়ে। একটা দুটো শহর নয়, তখন গোটা দেশ জ্বলছে। পরের 8 বছর সেই আগুন এক গণ আন্দোলনের রূপ নিল, আর সেই গণবিস্ফোরণের ঢেউ আছড়ে পড়ল 1979 সালে। বিপ্লবের প্রচণ্ড চাপে ভেঙে পড়ল শাহের স্বপ্নের আধুনিক ইরান। রেজা শাহ পেহলভি দেশ ছেড়ে পালালেন আমেরিকায়, আর তার রেখে যাওয়া প্রধানমন্ত্রী জনগণের রোষের মুখে ইস্তফা দিতে বাধ্য হলেন। সিংহাসন শূন্য। ঠিক এই সময় প্যারিসের নির্বাসন থেকে একটা বিমান এসে নামল তেহরানের মাটিতে। নেমে এলেন সেই মানুষটি যাঁর একটি ইশারায় গোটা ইরান স্তব্ধ হয়ে যেতে পারে, আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। কিন্তু রক্ত ছাড়া কি কখনো ক্ষমতা হাতবদল হয়? শুরু হলো এক ভয়ঙ্কর গৃহযুদ্ধ। একদিকে শাহের অনুগত প্রশাসন, অন্যদিকে খোমেনির অন্ধ ভক্তরা। রাস্তায় নামলো ইরানের সেনাবাহিনী। সবাই ভাবল, ব্যাস, এবার শুরু হবে সামরিক শাসন। বুটের তলায় পিষ্ট হবে ইরানের স্বপ্ন, বন্দুকের নলই হবে নতুন আইন। কিন্তু না, গোটা বিশ্বকে চমকে দিয়ে ইরানি সেনা ঘোষণা করল তারা ক্ষমতা দখল নেবে। ভাবতে পারেন, একটা দেশের সিংহাসন তখন সম্পূর্ণ ফাঁকা, আর তার চারপাশে ঘোরাফেরা করছে চরম ক্ষুধার্ত কিছু ক্ষমতালোভী মানুষ। 1979 সালের এপ্রিল খোমেনি একটি অদ্ভুত চাল চাললেন। তিনি পুরো দেশ জুড়ে একটা সার্ভে বা গণভোট করালেন। মানুষ দুহাত তুলে সমর্থন জানালো তাঁকে। জন্ম নিল এক নতুন রাষ্ট্রযন্ত্র, ইসলামিক প্রজাতন্ত্র আইন। আর সেই প্রজাতন্ত্রের ঈশ্বর প্রেরিত অবিসংবাদিত সুপ্রিম লিডার হিসেবে স্বীকৃতি পেলেন স্বয়ং খোমেনি। আর তার সেই পুরনো বিশ্বস্ত শিষ্য, সেই তরুণ যে সাবাকের সেলে দিনের পর দিন অত্যাচার সহ্য করছিল। আর এই খোমেনিকে তিনি বসালেন তেহরানের ইমামের পদে। তারপর তাকে বসিয়ে দিলেন সদ্য তৈরি হওয়া ইসলামিক রেভলিউশনারি কাউন্সিলের প্রধান পদে। খোমেনির ক্ষমতা তখন আকাশ ছোঁয়া, কিন্তু ক্ষমতা তো আর নিষ্কণ্টক হয় না। সাল 1981। তেহরানে একটি সাধারণ প্রেস কনফারেন্স চলছে। খোমেনি কথা বলছেন, সামনে রাখা একটা টেপ রেকর্ডার। কেউ গুণাক্ষরেও টের পায়নি সে রেকর্ডারের ভেতরে লুকিয়ে আছে একটি শক্তিশালী বোমা। প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে উঠল পুরো ঘর। ধোঁয়া আর রক্তে ভেসে গেল চারিপাশ। গুরুতর আহত অবস্থায় খোমেনিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। তিনি প্রাণে বেঁচে গেলেন ঠিকই, কিন্তু তার ডান হাতটা চিরকালের মতো অকেজো হয়ে গেল। একটা কানে শোনার ক্ষমতা চিরতরে হারিয়ে ফেললেন তিনি, কিন্তু তিনি প্রাণে বেঁচে গেলেন। এই রক্ত, এই ক্ষত খোমেনিকে মানুষের চোখে এক অজেয় যোদ্ধা বানিয়ে দিল। মানুষ ভাবতে শুরু করলো ঈশ্বর স্বয়ং তাকে বাঁচিয়েছেন কোনো এক বৃহত্তর উদ্দেশ্যে। আর সেই বিশ্বাসেরই প্রতিফলন দেখা গেল সেই বছরই প্রেসিডেন্সিয়াল ইলেকশন। 97% ভোটে খোমেনি হলেন ইরানের প্রেসিডেন্ট। সময় এগোলো। 1989 সালের জুন মাস খোমেনির মৃত্যু হলো। আর ইরানের চূড়ান্ত ক্ষমতা সেই সুপ্রিম লিডারের মুকুট উঠল খোমেনির মাথায়। প্রেসিডেন্ট হিসেবে তার আমলেই সাদাম হোসেনের নেতৃত্বে ইরাক এক রক্তক্ষয়ী আক্রমণ চালালো ইরানের উপর। 1980 থেকে 1988 টানা 8 বছর চলল সেই ভয়াবহ যুদ্ধ। কিন্তু সাদ্দাম হোসেন পারলেন না। তার সমস্ত শক্তি দিয়েও ইরানকে তিনি ভাঙতে পারলেন না। কেন জানেন? কারণ ইরানে তখন এমন একজন মানুষ ছিলেন যার কাছে হার মানার কোনো শব্দ অভিধানে ছিল না। কিন্তু এখান থেকেই সেই আসল গল্পের শুরু। খোমেনি কি আসলেই শুধু একজন রক্ষাকর্তা ছিলেন, নাকি এই ক্ষমতার শীর্ষে বসার পর সেই পুরনো অপমানিত ছেলেটার ভেতরে লুকিয়ে থাকা আসল রূপটা ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করেছিল? 36টা বছর একটা নিজের হাতে দেশের ভাগ্য গড়েছেন তিনি। শত্রুরা কতবার চেষ্টা করেছে তার তাকে উল্টে দেওয়ার, কতবার তার সরকারকে ভেতর থেকে ভেঙে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে, কতবার তার উপর প্রাণঘাতী হামলা হয়েছে, কিন্তু তিনি টলেননি। পশ্চিমা বিশ্বের ক্ষমতাধরদের চোখে চোখ রেখে তিনি যেন বলে দিয়েছেন, আমি মাথা নোয়াবো না। সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ইউএই, মুসলিম বিশ্বের প্রায় প্রতিটি ক্ষমতাশালী দেশ যখন একে একে আমেরিকার ছত্রছায়ায় ঢুকে পড়ছে, যখন তারা তাদের নিজস্বতা বিকিয়ে দিয়ে নিরাপত্তার চাদর খুঁজছে, ঠিক সেই সময় খোমেনি একা একটা জ্বলন্ত মশাল হাতে দাঁড়িয়েছিলেন। সমর্থকদের চোখে তিনি তো তখন এক অবিসংবাদিত নায়ক, তাই না? পশ্চিমা বিশ্বকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে তিনি প্রমাণ করতে চাইলেন ইরান একা লড়তে পারে। কিন্তু এই একা লড়ার দমটা আসলে কে দিচ্ছিল জানেন? ক্ষমতায় আসার পর খোমেনি 3টে এমন কাজ করেছিলেন যা চিরকালের জন্য শুধু ইরানের নয়, গোটা মধ্যপ্রাচ্যের ভাগ্য পাল্টে দিয়েছিল। আর ঠিক এখানেই সেই হিরোর মুখোশটা একটু একটু করে খসে পড়তে শুরু করে। প্রথম কাজ, ইরানে ফিরে এলো সেই কট্টর ইসলামী শাসন। খোমেনির চালু করা কট্টর ইসলামী শাসনকে তিনি আরও একনায়কতন্ত্রের দিকে নিয়ে গেলেন। আর এই শাসনের প্রথম বলি হলো কারা? নারীরা। রাতারাতি কেড়ে নেওয়া হলো নারীদের সমস্ত স্বাধীনতা। যে দেশে মেয়েরা একদিন নিজেদের ইচ্ছে মতো পোশাক পরত, সেখানে হিজাব বাধ্যতামূলক হয়ে গেল।
জিন্স, টাই, ওয়েস্টার্ন পোশাক সব নিষিদ্ধ হয়ে গেল। কিন্তু শুধু আইন করেই কি আর মানুষকে থামানো যায়? এই নিয়ম মানা হচ্ছে কিনা সেটা দেখার জন্য রাস্তায় নামানো হলো খামেনির সবচেয়ে ভয়ঙ্কর পাহারাদার, মোরালিটি পুলিশ বা গশত-ই-এরশাদ। এদের কাজ কি? রাস্তার মোড়ে মোড়ে অলিতে গলিতে ওঠ পেতে থাকা। যদি কেউ সরকারের বেঁধে দেওয়া নিয়মের সামান্যতম এদিক ওদিক করে, যদি কোনো মেয়ের মাথা থেকে সামান্য হিজাব একটুও সরে যায়, ব্যাস তাদের টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হতো রি-এডুকেশনাল সেন্টার নামের নরকে। নীতি শিক্ষার নামে চলত অকথ্য শারীরিক আর মানসিক নির্যাতন। এক কথায় এরা ছিল সরকারের চোখ আর কান। আর যদি কেউ প্রতিবাদ করত, খামেনির বিরোধিতা করা মানে খোদ ইসলামের বিরোধিতা করা। আর ঈশ্বরের সঙ্গে গদ্দারি করার একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। ভক্তি নয়, স্রেফ ভয় আর ধর্মীয় আবেগকে ঢাল করে 36টা বছর মানুষের কুঁটি চেপে ধরে রেখেছিলেন তিনি। কিন্তু শুধু দেশের ভেতরে নয়, খামেনি ভয় দেখিয়েছিলেন গোটা দুনিয়াকে। আর সেটা ছিল তার দ্বিতীয় পদক্ষেপ, ইরানকে পারমাণবিক শক্তিধর বানানো। শাহের আমলে শুরু হওয়া পারমাণবিক গবেষণাকে খামেনি ক্ষমতায় আসার পর এক ভয়ঙ্কর রূপ দিলেন। গোপনে, মাটির অনেক গভীরে শুরু হলো পারমাণবিক বোমা তৈরির গবেষণা। খুব গোপনে, খুব সন্তর্পণে, কিন্তু এই খবর চাপা থাকলো না। আর এটাই হয়ে দাঁড়ালো আমেরিকা আর ইসরায়েলের চোখের সবচেয়ে বড় কাঁটা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে বারবার বলতে শুরু করলেন, খামেনির হাতে যদি একবার নিউক্লিয়ার বোমা চলে আসে, সেটা শুধু ইসরায়েল নয়, গোটা পৃথিবীর অস্তিত্বের জন্য সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়াবে। একদিকে দেশের ভেতর চরম স্বৈরাচার, অন্যদিকে পুরো পৃথিবীর দিকে তাক করা এক পারমাণবিক হুমকি। তাহলে তিনি কি খলনায়ক, নাকি চারিদিকের রাঘব বোয়ালদের হাত থেকে নিজের দেশকে বাঁচাতে খলনায়ক হওয়া ছাড়া তার কাছে আর কোনো রাস্তাই খোলা ছিল না? নাকি খামেনি আসলে এমন একটি অস্ত্র তৈরি করছিলেন যা দিয়ে তিনি গোটা বিশ্বকে নিজের শর্তে চলতে বাধ্য করতে পারেন? সে তৃতীয় কাজটা কি ছিল যা ইসরায়েলকে তার সবচেয়ে বড় শত্রু বানিয়ে তুলল? পারমাণবিক বোমার আতঙ্কে আমেরিকার র্যাডারে চিরকালের জন্য আটকে গেল ইরান। বছরের পর বছর, দশকের পর দশক পশ্চিমারা খামেনির ইরানের উপর চাপিয়ে দিল একের পর এক অর্থনৈতিক অবরোধ, স্যাংশনের পর স্যাংশন। কোনো সাধারণ দেশ হলে কবেই খড়কুটোর মতো উড়ে যেত। ইরানের অর্থনীতিও ব্যাপক ধাক্কা খেয়েছিল, ধুঁকছিল। কিন্তু খামেনির হাতে ছিল একটি ব্রহ্মাস্ত্র, খনিজ তেল। এই তেল ইরানকে পুরোপুরি ডুবে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে রেখেছিল। এই তেলের জোরেই একটা ডুবন্ত অর্থনীতিকে তিনি কোনো মতে ভাসিয়ে রেখেছিলেন। আর এই তেল যে তার হাতে কত বড় একটা সুপার পাওয়ার, সেটা আজ গোটা বিশ্ব হাড়ে হাড়ে টের পাচ্ছে। তার মৃত্যুর পর ইরান ইসরায়েল সংঘাত যখন চরমে পৌঁছল, তখন ইরানের রেভলিউশনারি গার্ড IRGC খামেনিরই দেখানো পথে একটি মোক্ষম চাল চালল। হরমুজ প্রণালী, বিশ্বের তেলের সবচেয়ে বড় রুট, তারা বন্ধ করে দিল। ব্যাস, মিডল ইস্ট থেকে তেলের জাহাজগুলো বাইরের দুনিয়ায় বেরোনো বন্ধ। গোটা পৃথিবী আজ তেল সংকটের জ্বরে কাঁপছে। কিন্তু তার সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে বিতর্কিত কাজটা ছিল এর পরেরটা। আর এই ভয়ঙ্কর খেলাটা কিন্তু দেশের ভেতরে চলছিল না, চলছিল দেশের সীমানার বাইরে। প্যালেস্তাইনে হামাস, লেবাননে হেজবুল্লাহ, ইয়েমেনে হুথি। বাইরে থেকে দেখলে এগুলো শুধু এক একটা স্বাধীন বিদ্রোহী গোষ্ঠী, কিন্তু এদের সবার সুতোর টান গিয়ে মিশেছে একটা জায়গায়, তেহরান। আর সেই সুতোর ওপারে বসে আছেন এক মাস্টারমাইন্ড, আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি এদের টাকা জুগিয়েছেন, অস্ত্র জুগিয়েছেন ইসরায়েলকে চারিদিক থেকে ঘিরে ধরার জন্য। কিন্তু এই মাস্টার প্ল্যানের দাম চোকাচ্ছে কারা? এই জঙ্গি সংগঠনগুলোর কাঁধে ভর করে আজ চলছে গোটা মিডল ইস্ট। লেবানন, ইয়েমেনে চলছে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ, আর প্যালেস্তাইন আর স্রেফ একটা মৃত্যুপুরী। 7ই অক্টোবর 2023 হামাস ইসরায়েলে ঢুকে প্রায় 1200 মানুষকে নির্মমভাবে হত্যা করল, কয়েকশো জনকে টেনে হিঁচড়ে জিম্মি করে নিয়ে গেল। আর তারপর ইসরায়েল পাল্টা যেটা করলো সেটা ইতিহাস। গাজা আক্রমণ করে হামাসের গোটা লিডারশিপকেই তারা প্রায় নিশ্চিহ্ন করে ফেলল। প্যালেস্তাইনের বিশাল অংশ চলে গেল ইসরায়েলের দখলে। আর এই ধ্বংসযজ্ঞের মাঝখানে খামেনি কি করলেন? তিনি হাত ধুয়ে ফেললেন। তিনি দাবি করলেন এই হামলার বিষয়ে তিনি কিচ্ছু জানতেন না। এমনকি হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে তিনি সাফ জানিয়ে দিলেন এই যুদ্ধে ইরান হামাসের পাশে দাঁড়াবে না। কি অদ্ভুত, তাই না? যিনি বছরের পর বছর ধরে আগুনটা জ্বালালেন, তিনি হঠাৎ করে ধোঁয়া থেকে নিজেকে সরিয়ে নিলেন। যিনি ইসরায়েলের ধ্বংস চাইতেন, তিনি নিজের হাতে তৈরি করা খুঁটিগুলোকেই বিপদের মুখে ছুঁড়ে ফেলে দিলেন। হামাসের ওই হামলার কথা তিনি নাকি জানতেনই না। এটা কি একজন মহান রক্ষাকর্তার কাজ, নাকি এটা ঠান্ডা মাথার কোনো রাজনৈতিক মাস্টার স্ট্রোক? বাইরের দুনিয়ায় তিনি যতই পরাক্রমশালী হন না কেন, তার আসল রূপটা দেখতে হলে আপনাকে তাকাতে হবে ইরানের আয়নায়। অনেকের মতে এই 36 বছরে খামেনি ইরানের আত্মাকে খুন করেছেন। তাদের মতে খামেনির শাসনকাল ইরানের জন্য একটা অভিশাপ ছাড়া আর কিছুই নয়। ইসলামিক গণতন্ত্রের নামে তিনি একটা দেশের অর্থনীতিকে ধ্বংস করেছেন, নাগরিকদের স্বাধীনতা, মেয়েদের অধিকার সবকিছু বুটের তলায় পিষে মেরেছেন।
ইসলামিক গণতন্ত্রের নামে তিনি একটা আস্ত জাতির স্বাধীনতা, মহিলাদের অধিকার সব কেড়ে নিয়েছেন। ইরানকে বানিয়েছেন পশ্চিমা বিশ্বের 1 নম্বর শত্রু। আর এই স্বৈরাচারের বিরুদ্ধে যখনই ইরানের মানুষ রাস্তায় নেমেছে, খামেনি তাদের দিকে লেলিয়ে দিয়েছেন তার সবচেয়ে বিশ্বস্ত ইসলামিক রেভলিউশনারি গার্ডকে। আর তাদের পাশাপাশি রয়েছে সেই ভয়ঙ্কর নীতি পুলিশ, যারা রাস্তার মোড়ে ওঁত পেতে থাকে। হিজাব একটু সরে গেলেই মেয়েদের টেনে হিঁচড়ে নিয়ে যায় রিএডুকেশনাল সেন্টারে। নীতিশিক্ষার নামে সেখানে কি হয় তা বাইরের দুনিয়া জানতেও পারে না। মাসা আমিনি নামটা মনে আছে? সাল 2022। হিজাব ঠিক মতো না পড়ার অপরাধে 22 বছরের একটি মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে গেল এই নীতি পুলিশ। পুলিশ কাস্টাডিতে চলল অকথ্য নির্যাতন, পিটিয়ে তার মাথার খুলি ফাটিয়ে দেওয়া হলো। 3 দিন কোমায় মৃত্যুর সঙ্গে লড়ে মেয়েটা চিরতরে ঘুমিয়ে পড়ল। এই একটা মৃত্যু গোটা ইরানকে জ্বালিয়ে দিল। রাস্তায় নামলো হাজার হাজার নারী, তারা চুল কাটলো, হিজাব পরালো। গোটা বিশ্ব সেদিন ইরানের পাশে দাঁড়িয়েছিল। আর খামেনি, তিনি কি তার নিজের দেশের মেয়েদের কথা শুনলেন? তিনি এর উত্তর দিলেন বুলেটে। স্নাইপারের গুলিতে ঝাঁঝরা হয়ে গেল একের পর এক প্রতিবাদী বুক। রাতের অন্ধকারে ক্রেন থেকে ঝুলিয়ে দেওয়া হলো ফাঁসির দড়ি। শুরু হলো নির্বিচারে গণহত্যা। বন্দুকের নল দিয়ে তিনি দেশের মানুষের আর্তনাদ শান্ত করতে চাইলেন। যে মানুষটা একদিন বিপ্লবের ডাক দিয়ে ক্ষমতায় এসেছিলেন, তিনি এবার হয়ে উঠলেন দেশের সবচেয়ে বড় স্বৈরাচার। যে মানুষটা পশ্চিমা বিশ্বের চোখে চোখ রেখে নিজের দেশকে মাথা নত করতে দেননি, তিনি আবার নিজের দেশের মেয়েদের রক্তে রাজপথ ভাসিয়েছেন। যিনি এক দলের কাছে ধর্মের রক্ষাকর্তা, পরম পূজনীয় নেতা, তিনি আবার আরেক দলের কাছে ডিক্টেটর। তাই তাঁর মৃত্যুতে আজ যখন এক দল রাস্তায় নেমে উল্লাস করছে আর আরেক দল বুক চাপড়ে হাহাকার করছে, তাহলে খামেনি কি সত্যি একজন খলনায়ক? এর উত্তরটা লুকিয়ে আছে মুদ্রার ওই পিঠটায়, যেটা আমরা এতক্ষণ দেখিনি। 28 ফেব্রুয়ারি 2026 ইসরায়েলের সেই ভয়ঙ্কর হামলায় মারা গেলেন আয়াতোল্লাহ আলী খামেনি। খামেনি নেই, কিন্তু তার সেই তৈরি করা অন্ধকার কি মুছে গেছে? না, ক্ষমতার সেই রক্তমাখা সিংহাসনে বসেছেন তারই ছেলে মোস্তফা আলী খামেনি। আর তার সঙ্গে সঙ্গেই বেঁচে আছে সেই পুরনো আতঙ্ক। সরকার বিরোধিতার অপরাধে ফাঁসির দড়ি, সেটা এখনও দুলছে। এ তো কিছুদিন আগে মাত্র 19 বছরের এক তরুণ কুস্তিগির সালেহ মোহাম্মদকে সরকার বিরোধিতার অপরাধে ঝুলিয়ে দেওয়া হলো ফাঁসির দড়িতে। কারণ সে শুধু বাঁচতে চেয়েছিল নিজের মতো করে। সেই পুরনো ছকে স্বৈরাচারিতা, মিডিয়ার টুঁটি চিপে ধরা, মেয়েদের অধিকার কেড়ে নেওয়া, সন্ত্রাসবাদীদের কোটি কোটি টাকার ফান্ডিং, বিরোধীদের ওপর পাশবিক অত্যাচার। খামেনি সরকারের বিরুদ্ধে অভিযোগের কোনো শেষ নেই। গোটা বিশ্ব যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হাত ধরে নতুন একটা সুপার পাওয়ারের দিকে এগোচ্ছে, ঠিক সেই সময় খামেনির ইরান বাইরের দুনিয়ার ইন্টারনেটকেই শয়তান বলে ঘোষণা করল। তৈরি করলো নিজস্ব ইন্টারনেট বা হালাল ইন্টারনেট। বাইরের দুনিয়া থেকে দেশের মানুষকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলা হলো। ভাবতে পারেন একটা দেশ কিভাবে 21 শতকে দাঁড়িয়েও আদিম যুগের অন্ধকারের দিকে হাঁটছে? শয়তান, এই শব্দটা ছিল খামেনির খুব প্রিয়। তার চোখে আমেরিকা ছিল বড় শয়তান আর ইসরায়েল ছোট শয়তান। ইসরায়েলকে তিনি বলতেন একটা ক্যান্সারের টিউমার, যাকে কেটে ফেলে দেওয়া উচিত। পাল্টা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বারবার বলেছেন খামেনিকে শেষ করতে পারলেই মিডল ইস্টে শান্তি ফিরে আসবে। কিন্তু এই শয়তান আর টিউমারের খেলার মাঝে আর একটা দেশও বারবার খামেনির নিশানায় এসেছে, আর সেটা হলো ভারত। হ্যাঁ, ভারত, যে খামেনিকে গোটা মুসলিম দুনিয়ার একটা বড় অংশ অন্ধভাবে অনুসরণ করে। তিনি বারবার ভারতের বিরুদ্ধে বিষ উগড়েছেন। তিনি অভিযোগ করেছেন ভারতে নাকি মুসলিমদের উপর নরসংহার হয়। 5ই আগস্ট 2019 ভারত যখন কাশ্মীর থেকে 370 ধারা তুলে নিল, তখন সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠলেন খামেনি। 2017 সালে তিনি কাশ্মীরকে তুলনা করেছিলেন গাজা, ইয়েমেন আর বাহরাইনের মতো যুদ্ধ বিধ্বস্ত এলাকার সঙ্গে। একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, যে লোকটাকে গোটা মুসলিম দুনিয়া অন্ধের মতো অনুসরণ করে, যার একটা কথায় লাখো মানুষ জীবন দিতে প্রস্তুত, তার মুখ থেকে বেরোনো এই ভারত বিরোধী প্রচারের সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট কতটা ভয়ঙ্কর হতে পারে? এত কিছুর পরও পৃথিবীর একটা বিশাল অংশের কাছে তিনি একজন মাসিহা। তাদের যুক্তি, খামেনি একমাত্র নেতা যিনি পশ্চিমাদের সামনে শির দ্বারা সোজা রেখে দাঁড়িয়েছিলেন, দেশকে আমেরিকার হাতে বিক্রি হতে দেননি। তার জন্যই নাকি বেঁচে আছে ইরানের নিজস্ব সংস্কৃতি। মুসলিম দুনিয়ার কাছে তিনি আজও ইসলামের রক্ষাকর্তা। আর এই অন্ধভক্তির প্রমাণ, ইরান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে এই ভারতের মাটিতেই বেরোচ্ছে তার জন্য শোক মিছিল। কাশ্মীরের সাধারণ মানুষ নিজেদের সোনা দানা সহায় সম্বল বিক্রি করে টাকা পাঠাচ্ছে ইরানে, শুধু এটা বোঝাতে যে এই যুদ্ধে আমরা তোমাদের পাশে আছি। তাহলে হিসেবটা শেষ পর্যন্ত কি দাঁড়ালো? একদিকে তিনি সেই মানুষ যিনি বাইরের শত্রুর কাছে মাথা নোয়ায়নি ঠিকই, কিন্তু নিজের দেশের মানুষের স্বাধীনতা এবং আত্মাকে গলা টিপে হত্যা করেছেন। অন্যদিকে তিনি সেই মানুষ যাকে গোটা মুসলিম দুনিয়া ইসলামের ত্রাতা হিসেবে পুজো করে, যার জন্য হাজার মাইল দূরের দেশের মানুষও কাঁদতে পারে। একজন নায়ক নাকি একজন খলনায়ক?
আপনার চোখে আয়াতুল্লাহ আলী খামেনি কে? আপনার বিবেক কি বলছে? কমেন্ট বক্সে জানান। আর ওই 22 বছরের তরুণী মাসা আমিনীর সঙ্গে পুলিশ কাস্টাডিতে কি হয়েছিল, ওই অন্ধকার সেলে মৃত্যুর আগের 3 দিন তার সঙ্গে ঠিক কি কি করা হয়েছিল জানতে চান? তাহলে কমেন্ট বক্সে শুধু লিখুন মাসা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।